সারা দেশে পবিত্র ঈদে মিলাদুন্নবী উদযাপন, বিভিন্ন সংগঠনের আয়োজনে বর্ণাঢ্য জশ্নে জুলুস। আজকের দিনের বার্তা হলো যে হুজুর পাক ইসলাম শান্তির বার্তা নিয়ে এই পৃথিবীতে শুভ অবলম্বন করেন। মুসলমানদের ঐক্যটা খুব জরুরি এই মুহূর্তে। আমরা মনে করছি সেই ঐক্যের বার্তা দিচ্ছে কিন্তু এই জশ্নের জুলুস। ময়মনসিংহে জালিয়াতি করে সরকারি স্কুলের জমি দখলের চেষ্টা, শিক্ষার্থী অভিভাবকদের উদ্বেগ, রিট দায়েরের আশ্বাস প্রশাসনের। লক্ষ্মীপুরে যাত্রীবাহী বাস খালে পড়ে নিহত 2, আহত বেশ কয়েকজন, উদ্ধার অভিযানে ঘটনাস্থলে ফায়ার সার্ভিস। মধুমতির ভাঙনের কবলে নড়াইলের বেশ কয়েকটি গ্রাম, 2 সপ্তাহে বিলীন শতাধিক বসতভিটা, পটুয়াখালীতে কদর বেড়েছে ডিঙি নৌকার। এবং সিরাজগঞ্জের উল্লাপাড়ায় পেঁপে চাষে বিপ্লব, 70,000 টাকা খরচে 5 লাখ টাকা লাভের আশা কৃষকের, আগ্রহী হচ্ছেন অনেকে। স্বাগত জানাচ্ছি এখন জনপদে। পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি সানি মৃধা। যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে সারা দেশে পালিত হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী। চট্টগ্রামে অনুষ্ঠিত হচ্ছে বর্ণাঢ্য জশ্নে জুলুস। এ বিষয়ে জানতে নগরীর বিবিরহাট সুন্নিয়া মাদ্রাসা থেকে যুক্ত হয়েছেন হোসাইন জিয়াদ। জিয়াদ, শোভাযাত্রায় উপস্থিতি কেমন দেখছেন? অন্যান্য আনুষ্ঠানিকতা কি থাকছে? সানে মূলত শোভাযাত্রায় লাখো মানুষের ঢল, জনসমুদ্রে পরিণত হয়েছে চট্টগ্রামের বলা যায় প্রধান সড়কটি। বিশেষ করে জামিয়া আহমদিয়া সুন্নিয়া মাদ্রাসা বিবিরহাটে, সেই মাদ্রাসা থেকে মূলত শোভাযাত্রাটি শুরু হয়েছে এখন থেকে আরও প্রায় 40 মিনিট পূর্বে। এই মুহূর্তে মুরাদপুরের কাছাকাছি আছে সেই শোভাযাত্রা বা জশ্নে জুলুস, ঐতিহ্যবাহী জশ্নে জুলুস। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন 54তম বারের মতো এটি আয়োজন করা হচ্ছে এবং একেবারে মুরাদপুর থেকে শুরু করে জিসি পর্যন্ত পুরো রাস্তা, আশেপাশের বাসলাইশ থেকে শুরু করে বহদ্দারহাট পুরো এলাকা আসলে জনস্রোত এবং মানুষের অভূতপূর্ব এক মিলন মেলায় পরিণত হয়েছে। দলমত নির্বিশেষে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, বয়সী মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে এই জশ্নে জুলুসে অংশ নিয়েছেন এবং মূলত নবীর যে হামনাদ, সেই হামনাতে মুখরিত আসলে পুরো এলাকা। এবং আজকের আয়োজকরা যেটি বলছেন যে 54তম বারের মতো এই আয়োজনে মূলত প্রায় 50 লাখেরও বেশি মানুষ এই শোভাযাত্রায় আজকে চট্টগ্রামে অংশ নিচ্ছে এবং তারা দাবি করছেন যে এটি পৃথিবীর বৃহত্তম শোভাযাত্রা হিসেবে গিনেস বুক অব ওয়ার্ল্ডে যাতে এটিকে লিপিবদ্ধ করা হয়, সেই দাবি আজকে তারা তুলেছেন। আর এই শোভাযাত্রার নেতৃত্ব দিচ্ছেন পাকিস্তান থেকে আসা পীর আল্লামা সাবির শাহ। এর আগে তার বাবা তৈয়ব শাহ এবং তাহির শাহ এবং তার আগে তার বাবা তাহির শাহ এটির নেতৃত্ব দিয়েছিলেন। তারই ধারাবাহিকতায় এবার তিনি আসছেন এবং এই শোভাযাত্রায় দেখতে পাচ্ছেন নানা রকমের পতাকা, বাংলাদেশের পতাকার পাশাপাশি আমরা ফিলিস্তিনের পতাকা দেখতে পাচ্ছি। গাজায় যে নৃশংস হামলা চলছে তার প্রতিবাদ জানিয়েছেন এখানে আসা মানুষজন, ধর্মপ্রাণ মানুষজন, পাশাপাশি বিশ্ব শান্তি কামনা করছেন। আসলে যেই বার্তা নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছিলেন পৃথিবীতে, শান্তি সম্প্রীতির যেই বার্তা তিনি পৃথিবীতে ছড়িয়েছেন, মুসলমানদের মধ্যে যে ঐক্য তৈরি করেছিলেন, সুদৃঢ় ঐক্য, সেই ঐক্য আজ মুসলমানদের মধ্যে নেই, বিভেদ তৈরি হয়েছে। যাতে সেই ঐক্য এই জুলুসের মাধ্যমে আজকের এই দিনে ফিরে আসে, সেই দাবি, সেই কামনা তারা করছেন। একই সাথে তারা বলছেন নবী এমন এক সময় এসেছিলেন যখন সমাজে কুসংস্কার ছিল, নারীদের খুব একটা অধিকার ছিল না এবং আরবের মরুভূমিতে অনাচারে ভরে গিয়েছিল। ঠিক সেই সময় তিনি শান্তির বার্তা, সম্প্রীতির বার্তা নিয়ে পৃথিবীতে ছড়িয়েছিলেন, সারা পৃথিবীতে এসেছিলেন। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি মুরাদপুর মোড়ে সাবির শাহের যেই গাড়িটি, সেই গাড়িটি এসে পৌঁছেছে এবং লক্ষ ভক্ত অনুসারী আমরা দেখছি যে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার মুখরিত করেছেন পুরো এলাকা। এবং এই
শোভাযাত্রা আমরা দেখতে পাচ্ছি যে শুধু চট্টগ্রাম শহর নয়, শহরের আশেপাশে যেই উপজেলাগুলো রয়েছে সেই উপজেলাগুলোতে গত এক সপ্তাহেরও বেশি সময় ধরে আসলে মুসল্লিরা প্রস্তুতি নিয়েছেন। নানান রকম ছোট ছোট যানবাহনে করে তারা এই শোভাযাত্রায় আশেপাশে জেলা উপজেলাগুলো থেকে তারা এসেছেন। আমরা সেই গাড়িটি দেখতে পাচ্ছি এবং গাড়ির আশেপাশে অসংখ্য ধর্মপ্রাণ মুসল্লিরা আসছেন এবং এই শোভাযাত্রার পরপরই চট্টগ্রামের যেই জামিয়া আহমদিয়া সুন্নিয়া মাদ্রাসা মাঠ, সেই মাঠে মূলত আলোচনা সভা অনুষ্ঠিত হবে এবং আলোচনা সভার দোয়া মাহফিল মূলত হবে, যেখানে মুসলমানদের সাথে শুরু করে সারা বিশ্বের জন্য শান্তি এবং সম্প্রীতি কামনা করা হবে। সানি, চট্টগ্রাম থেকে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে নানা আয়োজনের কথা জানাচ্ছিলেন সহকর্মী হুসাইন জিয়াদ। এ বিষয়ে আরও জানাতে সৈয়দপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মোকাররম হোসেন। আমরা তার কাছে চলে যাব। মোকাররম, সৈয়দপুরে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে কী কী আয়োজন রয়েছে জানাবেন। যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্যতা এবং প্রথাগত ঐতিহ্যে সৈয়দপুর ঈদে মিলাদুন্নবী পালিত হচ্ছে এবং হাজারো মানুষের ঢল নেমেছে এই মিলাদুন্নবীর যে মিছিল, সেই মিছিলে নানান ধরনের কালিমাখচিত পতাকা, বিভিন্ন ধরনের ইসলামিক স্লোগান এবং উর্দু ভাষী বাঙালিদের যে বিভিন্ন গজল, সেই গজল দিয়েই আসলে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে আজকে জন্ম এবং ওফাত দিবস, সেটি পালন করা হচ্ছে। আজকের এই দিবসকে কেন্দ্র করে বরাবরের মতো সৈয়দপুরে আসলে বিভিন্ন ধরনের সড়ক প্রদক্ষিণ করে রেল মাঠে গিয়ে সমাবেশে মিলিত হবেন এখানকার ধর্মপ্রাণ মুসল্লিরা। তারা সেখানে গিয়ে বাংলাদেশের যে প্রথিতযশা আলেমরা আছেন তাদের বয়ান শুনবেন, একই সঙ্গে পাকিস্তানের যে তাদের মুরব্বী, সেই মুরব্বীদের বয়ানও তারা সেখানে শুনবেন বলে আমরা জানতে পেরেছি। একই সঙ্গে আজকের এই ঈদে মিলাদুন্নবীর যে আনুষ্ঠানিকতা, সেই আনুষ্ঠানিকতায় শিশু, কিশোর, যুবক, বৃদ্ধ সকলে আসলে সমবেত হয়েছেন এবং সমবেত হয়ে ধর্মের যে বাণী, ইসলামের যে সুমহান আদর্শ, সেই সুমহান আদর্শকে লালন করে তারা আসলে ইসলামের যে শ্রেষ্ঠত্ব সেটি প্রমাণের জন্য তারা তাদের পুরুষদের যে ঐতিহ্য সেটি আসলে পরবর্তী প্রজন্মের কাছে আসলে বলার চেষ্টা করছেন। এই মুহূর্তে এই শোভাযাত্রাটি সৈয়দপুরের 5 মাথা থেকে শুরু হয়ে বাঙালিপুরের দিকে যাচ্ছে। বাঙালিপুর থেকে এটি আসলে শহরের যে শহীদ জিগরুল হক সড়ক রয়েছে, সেই জিগরুল হক সড়কের ভিতর দিয়ে এটি রেল মাঠে গিয়ে সমাবেশে মিলিত হবে এবং সেই সমাবেশে মিলিত হয়ে তাদের যে প্রথাগত যে ঐতিহ্য, সেই ঐতিহ্যের সে বয়ান সেটি তারা শুনবেন এবং যেটি আসলে জানবার ব্যাপার সেটি হলো যে এখানে যেহেতু উর্দুভাষী বাঙালিদের উর্দুভাষী মানুষের একটি আধিক্যতা রয়েছে, সেই উর্দুকেই তারা আজকের এই আয়োজনে বেশি প্রাধান্য দিচ্ছেন এবং তাদের যে বয়ান সেটিও তারা বেশিরভাগ ক্ষেত্রে উর্দুতেই দিয়ে থাকেন এবং যেই উচ্চ ভলিউমে আসলে ইসলামী সঙ্গীত বা ইসলামী গজলগুলো তাদের ভাষায় বাজছে, সেটিও কিন্তু আমরা দেখছি যে অনেকখানি উর্দু ভাষাতেই সেটি আসলে তারা শুনবার চেষ্টা করছেন এবং এখানে বাঙালি মুসলমানের যে উপস্থিতি সেটিও আমরা লক্ষ্য করেছি। একই সঙ্গে উর্দুভাষী যে বসবাসরত ক্যাম্পের মানুষেরা রয়েছেন তারাও আসলে এখানে অংশ নিয়েছেন এবং আজকের এই আয়োজন বলা যায় যে অনেকখানি তাদেরকে পুরো বছরব্যাপী তারা এমন একটি আয়োজনের অপেক্ষায় থাকেন এবং এই আয়োজনটি তাদেরকে অনেক বেশি উদ্বেলিত করে এবং একটি বছর ধরে তারা এই আয়োজনের জন্য অপেক্ষা করেন এবং প্রস্তুতি গ্রহণ করেন। ঈদে মিলাদুন্নবীর আরও দিনভর আনুষ্ঠানিকতা রয়েছে। তো শোভাযাত্রা থেকেই ছিল এই মুহূর্তে সৈয়দপুরের সবচেয়ে খবর। সৈয়দপুর থেকে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে নানা আয়োজনের কথা জানাচ্ছিলেন সহকর্মী মোকাররম হোসেন। এ বিষয়ে পবিত্র দিনটিকে ঘিরে বরিশালও রয়েছে নানা আয়োজন। এ বিষয়ে বরিশাল থেকে যুক্ত হচ্ছেন জানাতে অমিত হাসান। আমরা অমিত হাসানের কাছে চলে যাচ্ছি। অমিত, পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বরিশালে কী কী আয়োজন রয়েছে জানাবেন। সানি, একটু জানিয়ে রাখি, সকাল 10টা থেকেই বরিশাল ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে ইসলামিক ফাউন্ডেশনেরই মিলনায়তনে এবং বিভিন্ন শ্রেণীকক্ষে বিভিন্ন ধরনের রচনা প্রতিযোগিতা সহ হামনাত সহ বিভিন্ন ধরনের প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে এবং এতে বরিশালের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এবং মাদ্রাসার শিক্ষার্থীরা অংশগ্রহণ করেছেন এবং এই মুহূর্তে যদি আমরা দেখি যে এই রুমটিতে আমরা রয়েছি সেখানে হামনাত প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে এবং এই অনুষ্ঠানে কিন্তু বিভিন্ন বয়সের যারা শিক্ষার্থীরা রয়েছেন তারা অংশগ্রহণ করছেন এবং বরিশালের বিভিন্ন
স্কুল কলেজ এছাড়া বিভিন্ন মাদ্রাসার বিভিন্ন বয়সের, বিশেষ করে চতুর্থ থেকে সপ্তম অষ্টম শ্রেণী পর্যন্ত একটি গ্রুপ এবং তারপরে পরের যে শ্রেণীগুলো রয়েছে সেগুলো থেকে আরেকটি গ্রুপ করে সেখানে থেকে কিন্তু শিক্ষার্থীরা এখানে অংশগ্রহণ করেছেন এবং তারা কিন্তু এই মুহূর্তে হামনাত প্রতিযোগিতায় অংশগ্রহণ করছেন এবং তারা সামনে এসে যারা বিচারক রয়েছেন তাদের সামনে এসে তারা কিন্তু সেই হামনাতগুলো পরিবেশনা করছে এবং আসলে তার উপর ভিত্তি করেই কিন্তু এই যে প্রতিযোগিতার যে পুরস্কার বিতরণী সেটি অনুষ্ঠিত হবে কিছুক্ষণ পর। বেলা 12টার দিকে একটি আলোচনা সভা রয়েছে, সেই আলোচনার পরে কিন্তু এই পুরস্কার বিতরণীটি করা হবে এবং এতে বরিশালের যিনি জেলা প্রশাসক রয়েছেন তারা উপস্থিত থাকার কথাও রয়েছে। এবং যারা এই প্রতিযোগিতাগুলো অংশগ্রহণ করছেন তারা বলছেন যে প্রতি বছর তারা এই দিনটির অপেক্ষায় থাকে এবং এইরকম একটি আয়োজন আসলে তারা খুব উপভোগ করে। প্রতি বছর যাতে এরকম আয়োজন করা হয় এমনটি তারা প্রত্যাশা করছেন। একই সাথে যারা আয়োজক রয়েছেন তারা বলছেন যে এই অনুষ্ঠানের মাধ্যমে কিংবা এই আলোচনার মাধ্যমে তারা নতুন প্রজন্ম কিংবা নতুন প্রজন্মের যারা আছে শিক্ষার্থীরা রয়েছে তাদেরকে এই ঈদ মিলাদুন্নবী উপলক্ষে ঈদ মিলাদুন্নবী সম্পর্কে জানাতে পারবে কিংবা জানতে পারবে। এই কারণেই এই আলোচনা সভার আয়োজন করেছে এবং এই আলোচনার সভায় বরিশালের বিভিন্ন মাদ্রাসার কিংবা ইমাম মুয়াজ্জেম যারা রয়েছেন তারাও কিন্তু উপস্থিত থাকেন এবং আলোচনা বক্তারাও থাকেন। তারা কিন্তু ঈদ মিলাদুন্নবী সম্পর্কে আলোচনা করে থাকেন। সেই আলোচনা কিন্তু বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সহ মাদ্রাসার যারা শিক্ষার্থী রয়েছে তারা কিন্তু উপভোগ করে এবং আসলে তাদের জানতে পারে এই ঈদ মিলাদুন্নবী আসলে কি এবং এই সম্পর্কে। এবং সকাল থেকেই এই যে অনুষ্ঠানটি সেটি কিন্তু শুরু হয়েছে এবং 12টার সময় একটি আলোচনা সভার কথা রয়েছে। সেই আলোচনা সভায়ও তারা উপস্থিত থাকবেন এবং তারপরে পুরস্কার বিতরণী করা হবে। এই মুহূর্তে যে প্রতিযোগিতাগুলো অনুষ্ঠিত হচ্ছে সেগুলোর পুরস্কার বিতরণী। এবং আরেকটু জানিয়ে রাখি যে অনুষ্ঠানে বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবদান ভূমিকা এগুলো নিয়েই আসলে গুরুত্ব তাৎপর্য নিয়ে আলোচনা মূলত করা হবে। সব মিলিয়ে বরিশালে যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যে দিয়েই কিন্তু পালিত হচ্ছে ঈদ মিলাদুন্নবীর উদযাপন এবং এই উদযাপনটি বরিশালের এই ইসলামিক ফাউন্ডেশন ছাড়া বরিশালের অন্যান্য যে মসজিদ মাদ্রাসাগুলো রয়েছে সেখানে কিন্তু মিলাদের আয়োজন করা হয়েছে। এরা অনেকে ব্যক্তিগতভাবে কিংবা আনুষ্ঠানিকভাবে মাহফিলের আয়োজন করা হয়েছে এবং এই মুহূর্তে দেখছেন যে বিভিন্ন বয়সের যারা শিক্ষার্থীরা রয়েছেন, স্কুলের শিক্ষার্থীরা রয়েছেন তারা কিন্তু এই যে তাদের প্রতিযোগিতায় অংশগ্রহণ করছেন এবং হামনাত এই মুহূর্তে প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হচ্ছে এবং সেখানে কিন্তু তারা অংশগ্রহণ করছেন এবং অভিভাবক যারা রয়েছেন তারাও বলছেন যে এতে আসলে শিক্ষার্থীরা তাদের যে এই গুরুত্ব সেটি সম্পর্কে জানতে পারবে এবং আসলে এই বিষয়ে তারা আসলে যে বিষয়গুলো রয়েছে সেগুলো সম্পর্কে তারা খুব ভালোভাবে বুঝতে পারবে, জানতে পারবে এবং প্রতি বছর এরকম আয়োজন হোক এমনটি প্রত্যাশা করেছেন অভিভাবক এবং যারা প্রতিযোগী রয়েছেন তারা। এবং যারা বিচারক রয়েছেন তারাও কিন্তু খুব সুন্দরভাবে আসলে যারা প্রতিযোগিতায় অংশগ্রহণকারী রয়েছেন তাদের সাথে কথা বলছেন, তাদের যে উপস্থাপনা সেগুলো শুনছেন এবং তারাও বলছেন যে সবাই খুব ভালো করছে, আগামীতে আরও ভালো করবে এমন প্রত্যাশা তাদের। তো বরিশাল থেকে এই ছিল আমার কাছে ঈদ মিলাদুন্নবীর সর্বশেষ সানি। বরিশাল থেকে পবিত্র ঈদে মিলাদুন্নবী ঘিরে নানা আয়োজনের কথা জানাচ্ছিলেন সহকর্মী অমিত হাসান। ময়মনসিংহ নগরীতে এবার বেহাতের পথে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জমি। আদালতের রায়ে শাখারীপট্টি সরকারি প্রাথমিক বিদ্যালয়টির জমির মালিকানা দাবি করে দখল বুঝিয়ে দিতে জেলা প্রশাসকের কাছে আবেদন করেছেন বিপুল সিংহ রায় নামের এক ব্যক্তি। জেলা প্রশাসক জানান একটি চক্র নানা জালজালিয়াতের আশ্রয় নিয়ে সরকারি সম্পত্তি নিজেদের কবজায় নেয়ার চেষ্টা করছে। হারুনুর রশিদের প্রতিবেদন। স্কুল ভবনের নিচতলায় সাজানো গোছানো প্রাক প্রাথমিকের শ্রেণীকক্ষ, আপন মনে খেলাধুলায় মগ্ন শিশুরা, আনন্দ পাঠে ফুল পাখিদের কলরব, দেয়াল যেন নান্দনিকতার ক্যানভাস। ময়মনসিংহ নগরীর প্রাচীন শিক্ষা প্রতিষ্ঠান এই শাখারীপট্টি সরকারি প্রাথমিক বিদ্যালয়। 1945 সালে 7 শতক জমির ওপর প্রতিষ্ঠিত স্কুলটি জাতীয়করণ হয় 1973 সালে। স্কুলের স্বাভাবিক কার্যক্রম চলমান থাকলেও হঠাৎ নেমে এসেছে অস্বস্তি। ময়মনসিংহ নগরীর কালীবাড়ি বাইলেনের বাসিন্দা বিপুল কুমার সিংহ রায় নামের এক ব্যক্তি অর্পিত সম্পত্তি প্রত্যার্পণ ট্রাইব্যুনালের রায়ে স্কুলের জমির দখল বুঝিয়ে দিতে গত 29 জুন জেলা প্রশাসকের কাছে আবেদন করেন। এরপরই আলোচনায় আসে বিষয়টি। স্কুলের জমি বেহাত হতে যাওয়ার খবরে দিশেহারা হয়ে পড়েছেন স্কুলের শিক্ষকরা।
প্রায় 12 বছর ধরে মামলা চললেও স্কুল বা প্রাথমিক শিক্ষা বিভাগ এ বিষয়ে কোনো নোটিশ বা সমন পায়নি। 80 বছর পর এটির ভূমির মালিকানা নিয়ে দ্বন্দ্ব দেখা দিয়েছে। এতদিন যখন মালিক হয় নাই, নতুন করে মালিক হয়ে মামলা কি করে করে? সমনও পাই নাই, কোনো নোটিশও পাই নাই, কোনো কিছুই নাই, সমন পাই নাই, কিন্তু তারা কিভাবে পেল? এখানে যে মামলাগুলো হয়েছে এটা আমাদেরকে জানানো হয়নি, এবং মামলার তারিখ কবে কি হচ্ছে, কোথায় কে মামলা করেছেন এবং মামলার যে তারিখগুলো হতো সেটাও কিন্তু জানানো হয়নি। এদিকে জেলা প্রশাসককে মামলার পরবর্তী কার্যক্রম পরিচালনার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে চিঠি দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। করণীয় সম্পর্কে যে মহাপরিচালক দপ্তর আমাদের হেড অফিস, ওখান থেকে আমাদেরকে চিঠি দিয়ে বলেছেন যে জেলা প্রশাসককে মামলা করার জন্য আর কি। বিপুল কুমার সিংহ রায় জানান, অর্পিত সম্পত্তি অবমুক্তি মামলা ও আপিলে ডিগ্রি পেয়ে খারিজের জন্য আবেদন করেছেন। তবে এ বিষয়ে সরকার যে সিদ্ধান্ত দেবে তা মেনে নেবেন তিনি। ট্রাইব্যুনালে আপিলে সরকারের সাথে আমরাও ওইটাও দিচ্ছি, ওইটারও রায় আছে। পরবর্তীতে আমরা ডিসির কাছে খারিজ চাই আমাদের নামজারি করার জন্য। জেলা প্রশাসক জানান, মামলার আর্জিতে উদ্দেশ্যমূলকভাবে স্কুলের জমি পরিত্যক্ত দেখিয়ে একতরফা দুটি রায় নিজেদের পক্ষে নেওয়া হয়েছে। এ বিষয়ে হাইকোর্টে রিট করা হবে। অর্পিত সম্পত্তি যে ট্রাইব্যুনাল রয়েছে সেই ট্রাইব্যুনালে আপিল দায়ের হওয়ার পরে এটা কিন্তু আর উচ্চ আদালতে যাওয়ার কিন্তু কোনো সুযোগ নেই। সেক্ষেত্রে রিট দায়ের ছাড়া আর বিকল্প কোনো পন্থাও নাই। বিদ্যালয়টিতে বর্তমানে প্রাক প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থী রয়েছে 301 জন। হারুনুর রশিদ, এখন ময়মনসিংহ। মুন্সিগঞ্জের মোল্লাকান্দিতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় গুলিবিদ্ধ সহ অন্তত 8 জন আহত হয়েছেন। পুলিশ ও প্রত্যক্ষদর্শী জানায়, স্থানীয় ওয়াহিদ মোল্লা ও উজির আলী গ্রুপের মধ্যে পূর্ব বিরোধ ও আধিপত্য নিয়ে সংঘর্ষ বাধে। এ সময় দুপক্ষই ককটেল বিস্ফোরণ ঘটায় ও গুলি বর্ষণ করে। এতে কয়েকজন গুলিবিদ্ধ সহ অন্তত 8 জন আহত হয়। তাদের উদ্ধার করে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে পরে 4 জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডাক্তার মাসুদুর রহমান জানান, 6 জনের শরীরে গুলির আঘাত রয়েছে। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল আলম জানিয়েছেন, এ ঘটনায় এখনও কেউ কোনো অভিযোগ দেয়নি। সন্ধ্যা 7টার সময় ঘটনাকে আমাদের এখানে আসছে রাত 9:30 থেকে শুরু করে 9:30 পর্যন্ত 6 জন পেশেন্ট আসছে। তার মধ্যে কয়েকজনের গুলির আঘাতের, ছোট গুলির আঘাতের চিহ্ন আছে, আর কয়েকজনের আছে যে অ্যাব্রাশন ইনজুরি। ওনারা দাবি করছেন এটা হচ্ছে ককটেল বিস্ফোরণের। তো একজনের একটু বার্ন আছে, বাট অন্যান্যদের কিছু ল্যাসারেটেড ইনজুরি পাওয়া গেছে। লক্ষ্মীপুরে নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়েছে যাত্রীবাহী বাস। এতে নিহত হয়েছেন 2 জন এবং আহত অনেক। এ নিয়ে আরও জানাতে দুর্ঘটনাস্থল থেকে যুক্ত হচ্ছেন নাসিম শুভ। হতাহতের সংখ্যা কি আরও বাড়তে পারে জানাবেন। যেটি লক্ষ্মীপুর জেলার সদর উপজেলার সংলগ্ন কফিল উদ্দিন ডিগ্রি কলেজের সামনে যে সড়ক রয়েছে সেই সড়ক দিয়ে চলাচলের সময় নিয়ন্ত্রণ হারিয়ে একটি সড়কের পাশে থাকা যে খালটি রয়েছে সেই খালে পড়ে যায়। এটি আজ সকাল 8টায় ঘটনাটি ঘটে এবং তাৎক্ষণিক সেখান থেকে কিন্তু স্থানীয়রা 2 জনের মরদেহ উদ্ধার করেছে বলে আমাদেরকে নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের যিনি সহকারী পরিচালক রয়েছেন ফরিদ আহমেদ তিনি। আমরা কথা বলেছি চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার যিনি ভারপ্রাপ্ত কর্মকর্তা, তার সাথে তিনি জানিয়েছেন এখন পর্যন্ত 2 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। পাশাপাশি আহত যারা রয়েছে, আহতদের সংখ্যা কিন্তু অনেক। আমরা স্থানীয়দের কাছে কথা বলে যেটা জানতে পেরেছি সেটি হচ্ছে এই বাসটিতে কিন্তু 20 থেকে 30 জনের মতো যাত্রী ছিল, যাদের অনেককেই স্থানীয়রা উদ্ধার করে স্থানীয় বিভিন্ন যেই হাসপাতালগুলো রয়েছে সেগুলোতে নেওয়া হয়েছে। পাশাপাশি যারা গুরুতর আহত রয়েছেন তাদেরকে কিন্তু লক্ষ্মীপুরের পার্শ্ববর্তী যে জেলা রয়েছে নোয়াখালী 250 শয্যা বিশিষ্ট জেনারেল হসপিটালেও নেওয়া হয়েছে। তো এখন পর্যন্ত যে 2 জনের আমরা মৃত্যুর খবর পেয়েছি তাদের কিন্তু আমরা নাম ঠিকানা এখন পর্যন্ত জানতে পারিনি। পুলিশ এই ঘটনায় কাজ করছে। তো খবর পেয়ে কিন্তু ঘটনাস্থলে ফায়ার সার্ভিস, পুলিশ এবং সেনাবাহিনীর একাধিক টিম ঘটনাস্থলে উপস্থিত হয়েছে এবং তারা এখানে উদ্ধার তৎপরতা চালানোর জন্য তারা প্রয়োজনীয় প্রস্তুতি নিয়েছেন। আসলে আমার পিছনে দেখতে পাচ্ছেন বাসটি যে খালে পড়ে গেছে, সেই খালে পানির স্রোতে স্থানীয়রা অনেকেই বলছেন এই স্রোতের সাথে কিন্তু এখানে যারা
দুর্ঘটনার তারা অনেকেই স্রোতের সাথে অন্যত্র ভেসে গেছেন বলেই খবর পেয়েছেন। তবে এখন পর্যন্ত মোট আহত বা নিহতের পরিমাণ যে আরো বাড়বে সেটি নিয়ে সবাই সংখ্যা করছেন, কিন্তু এখন পর্যন্ত আহতের মোট পরিমাণ কিন্তু কেউ আমাদেরকে জানাতে পারেনি। স্থানীয় এই ছিল আসলে লক্ষ্মীপুর থেকে এখন পর্যন্ত আমার কাছে দুর্ঘটনা। রাজবাড়ীতে নুরাল পাগলার মাজারে সংঘর্ষ, পুলিশের গাড়ি ভাঙচুরের ঘটনায় ৩৫০০ জনকে অজ্ঞাত আসামি করে গোয়ালন্দ ঘাট থানায় একটি মামলা করা হয়েছে। ঘটনার পর শুক্রবার রাতে পুলিশের পক্ষ থেকে এই মামলা করা হয়। এছাড়া মাজারে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা আরেকটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ। এর আগে রাজবাড়ীর গোয়ালন্দে নুরুল হক ওরফে নুরা পাগলার দরবার বাড়িতে তৌহিদি জনতার ব্যানারে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ করেছে একদল বিক্ষুব্ধ ব্যক্তি। এ সময় নুরা পাগলার মরদেহ কবর থেকে তুলে পুড়িয়ে ফেলে তারা। গেল 23 আগস্ট গোয়ালন্দ পৌরসভার 5 নম্বর ওয়ার্ডের নুরা পাগলার মৃত্যুর পর তাকে কবর দেওয়া হয় মাটি থেকে 12 ফুট উঁচুতে। কাবা শরীফের আদলে তৈরি করা হয় তার কবর। এ নিয়ে গত কয়েকদিন ধরেই উত্তেজনা চলছিল ওই এলাকায়। তারই ধারাবাহিকতায় শুক্রবার জুমার পর বিক্ষোভ সমাবেশ করে তারা। পরে দুই পক্ষের সংঘর্ষে অর্ধশত মানুষ আহত হন, নিহত হন এক যুবক। মধুমতি নদীর ভাঙনের কবলে পড়েছে নড়াইলের লোহাগড়া উপজেলার বেশ কয়েকটি গ্রাম। গেল 2 সপ্তাহে অব্যাহত ভাঙনে নদীগর্ভে বিলীন হয়ে গেছে একটি গ্রামের 1.5 শতাধিক বসতভিটা, গাছপালা সহ বিভিন্ন স্থাপনা। এতে আতঙ্ক বিরাজ করছে উপজেলার অন্তত 15টি গ্রামে। ইমরান হোসেনের তথ্য ও ছবিতে প্রতিবেদন। প্রতিদিনই নদীগর্ভে হারাচ্ছে ঘরবাড়ি, বিভিন্ন স্থাপনা। আতঙ্ক বিরাজ করছে নদী পাড়ের হাজারো বাসিন্দাদের। নড়াইলের লোহাগড়া উপজেলার জয়পুর ইউনিয়নের আমডাঙ্গা গ্রামের কুটি বেগম পরের জমিতে বর্গা চাষ করে সংসার চালান তার স্বামী। 3 সন্তান নিয়ে মধুমতি পাড়ের আমডাঙ্গা গ্রামে সুখে কাটছিল তাদের দিন। সম্প্রতি 3 সন্তান নিয়ে রাতে যখন ঘুমিয়েছিলেন, কিছু বুঝে ওঠার আগেই নদী ভাঙনে বিলীন হয়ে যায় কুটি বেগমের বসত ঘর। সন্তানদের নিয়ে প্রাণে বাঁচলেও বসত ভিটা হারিয়ে নিঃস্ব হয়ে আশ্রয় নিয়েছেন পরের বাড়িতে। ভাবিনি যে এত ভাঙবে ছিল। ওই নারকেল গাছের ওই পাশে নদী, রাত 8টা থেকে ভাঙছে। ঘুমের মধ্যে শুনতেছে জল পড়তেছে, ঘুমের মধ্যে ফালা উঠেছে, উঠে দেখেছে অর্ধেক চলে গেছে। কেবল কুটি বেগম নয়, প্রতি বছরই এই এলাকার মানুষকে ভাঙনের কবলে পড়তে হয়। গেল 1 মাসের ভাঙনে নদীগর্ভে চলে গেছে ইতনা, শালনগর, লাহুরিয়া, কোটাকোল, মল্লিকপুর ইউনিয়নের 15টি গ্রামের হাজারো পরিবারের ঘরবাড়ি সহ বিভিন্ন স্থাপনা। শুধু আমডাঙ্গা গ্রামেরই 1.5 শতাধিক পরিবারের বসতভিটা গিলে খেয়েছে মধুমতি। ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটছে জনপদের অর্ধলক্ষাধিক মানুষের। 3টে ঘর ছিল, নদীতে চলে গেল, খুলেও পারতেছি না, বিষয় পরে সব চলে গেল। এই বছর আমাদের গ্রাম এমনভাবে ভাঙতিছে যেখানে ধরতিছে 10 ঘর 12 ঘর বাড়ি তছনছ হয়ে যাচ্ছে। 3বার বস্তা ফেলানো হয়েছে, 3বারই নদীতে চলে গেছে। এখানে একটু বাঁধে, ওখানে একটু বাঁধে, বাঁধারা কার্যকারী করে নাই। যদি এই নদী শাসনের কোনো ব্যবস্থা না করে তাহলে আমাদের এই গ্রাম পুরোটাই থাকবে না। জেলার 80 কিলোমিটার এলাকায় মধুমতির 13 কিলোমিটার অংশ রয়েছে ঝুঁকিতে। এসব এলাকায় স্থায়ী বাঁধ নির্মাণের জন্য প্রকল্প প্রণয়নের দাবি পানি উন্নয়ন বোর্ডের। অনুমোদন সাপেক্ষে বাঁধ নির্মাণের ব্যবস্থা করা হবে বলেও জানান নির্বাহী প্রকৌশলী। আমডাঙ্গার ভাঙনে যে স্কুল, কলেজ এবং বাজার আছে, ঘরবাড়ি রক্ষার জন্য আমরা অলরেডি অস্থায়ী ইমার্জেন্সি 2টা প্যাকেজ কাজ শুরু করেছি বালুর বস্তা ফেলে। আমরা ইতিমধ্যেই 13.5 কিলোমিটার বিষয়ে আমরা ডিপিপি প্রণয়নের জন্য ফিজিবিলিটি স্টাডি আমাদের চলমান আছে। অচিরেই ফিজিবিলিটি স্টাডি শেষ হবে। সেটি শেষ হলে এই 13.5 কিলোমিটারে স্থায়ী বাঁধের জন্য আমরা কার্যক্রম পদক্ষেপ নিব। কয়েক যুগ ধরে নদী ভাঙনের এই ধারা অব্যাহত থাকলেও তা প্রতিরোধে তেমন কোনো ব্যবস্থা গ্রহণ করেনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ভাঙন রোধে তাই দ্রুত কার্যকর ব্যবস্থা নেয়ার দাবি ভুক্তভোগীদের। এখন নড়াইল। জলবায়ু পরিবর্তনের প্রভাবে উপকূলীয় এলাকার নিম্ন অঞ্চলে ধীরে ধীরে প্লাবিত হচ্ছে, যার প্রভাবে এসব অঞ্চলে যোগাযোগ ব্যবস্থা এবং জীবিকার ব্যবহারও কদর বেড়েছে ডিঙি নৌকার। দিন দিন ক্রেতার সংখ্যা বাড়ায় বাণিজ্যিকভাবে লাভবান হচ্ছেন ব্যবসায়ীরা। তবে অভিযোজন পদ্ধতিতে নৌকা নির্মাণে সংশ্লিষ্টদের প্রশিক্ষিত করার পরামর্শ গবেষকদের। জসিম পারভেজের তথ্য ও ছবিতে বিস্তারিত। ধান, নদী, খাল, এই 3-এ বরিশাল। এই প্রবাদ থেকেই স্পষ্ট যে উপকূলীয় পটুয়াখালীর প্রান্তিক মানুষের বাণিজ্য, জীবন ও জীবিকা নদীকেন্দ্রিক।
জেলার নিম্নাঞ্চলের ক্ষুদ্র জেলেদের মাছ শিকার, কৃষকের কৃষিকাজ এবং যোগাযোগ রক্ষা সহ গুরুত্বপূর্ণ কাজে ব্যবহার বাড়ছে নৌকার, যার ফলে ব্যক্তিগত এবং প্রাতিষ্ঠানিক পর্যায়ে বছরে ৫০ কোটি টাকার ডিঙ্গি নৌকার উৎপাদন ও বেচা বিক্রি হচ্ছে। নৌকা কিনছি ৬,০০০ টাকা, খাজনা ভাতা শুধু ৬,০০০ টাকা কিনছি। বীজ পার করি, এবার মাছ ধরি, মাছ ধরিয়ে বাজারে বিক্রি করি। বাবলাতলা, তুলাতলি, চারিভাড়া, বানাতি বিভিন্ন জায়গায় দেয় লোকজন। ৮ থেকে ১৫ রাত পর্যন্ত আছে। এই মেহগুনি কাঠ, জিলাপি কাঠ আছে, বাবলা কাঠ আছে। বর্তমানে গ্রামীণ ও শহুরে হাটবাজার উন্নত হচ্ছে, বাড়ছে পরিধি। তবে অস্তিত্ব সংকটে পড়েছে নৌকার মতো ঐতিহ্যবাহী পণ্যের হাট। তাই নৌকার বাজার সম্প্রসারণের দাবি ব্যবসায়ীদের। নৌকা টৌকা আনে ধোয়ার জন্য যে খুব অবস্থা খারাপ। এখন এর সাথে যদি একটা মেলা খোলা জায়গায় যদি নৌকাগুলো ধোয়া যেত, হয়তো কিছু গায়ক বাড়তি হইতো। জায়গা দেশে জায়গায় নৌকা যা খাড়ে না, ভিন্ন একটা নূতন করে জায়গা দেওয়া উচিত। এ জায়গা একটা ছোট আর চারা লঞ্চ গাড়ি নৌকা বাজার খাড়ে না। জলবায়ু পরিবর্তনের প্রভাবে সাগর ও নদ নদীর পানির উচ্চতা বাড়ছে। এতে পটুয়াখালীর রাঙাবালি, কলাপাড়া, মির্জাগঞ্জ সহ অন্যান্য উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হচ্ছে। ডিঙ্গি নৌকাতেই ভরসা রাখছেন এ অঞ্চলের মানুষ। এমন পরিস্থিতিতে পুরনো কাঠের নৌকার নকশা অনুযায়ী আধুনিক উপকরণ ব্যবহার করে নৌকা তৈরির পরামর্শ দিলেন গবেষকরা। এগ্রিকালচার বা ফসলাদি আনা নেওয়ার কাজে, চলাচলের কাজে, তাই এখন এটার প্রভাব আরও বাড়ার কারণে আসলে এখানে দরকার হচ্ছে কি এই ডিঙ্গি নৌকাকে আরো আধুনিকায়ন করা। নৌকা বাজারজাত করা, নৌকা বানানো অথবা নৌকা বানানোর যে কারিগরি ব্যবস্থাপনা আছে এটার জন্য প্রশিক্ষণ দেওয়া যেতে পারে। সেজন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ভেবে দেখতে পারেন এবং আমরা মনে করি এই আবহমান কালের যে প্রতীক নৌকা, এই নৌকাকে আমরা যাতে মানুষ বেশি ব্যবহার করতে পারে। উপকূলীয় অঞ্চলে ঘন ঘন ঝড় জলোচ্ছ্বাস হচ্ছে। দরিদ্র মানুষ ক্রমেই ঝুঁকছে নৌকা কেন্দ্রিক জীবিকা নির্বাহের দিকে। প্রান্তিক জনগোষ্ঠীর এই বাহনটি সময় উপযোগী করে নির্মাণ এবং সহজলভ্যতা নিশ্চিতে সংশ্লিষ্টদের কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি বিশেষজ্ঞদের। এখন পটুয়া সাতক্ষীরার পাটকেল ঘাটায় পল্লী বিদ্যুতের 4 কর্মকর্তাকে বরখাস্ত বদলির প্রতিবাদে রাত 12টা থেকে গণছুটির ঘোষণা সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা কর্মচারীদের। এতে রাত থেকে বন্ধ আছে গ্রাহক সেবা। ইতিমধ্যে প্রায় 80% কর্মী কাজ বন্ধ রেখে কর্মবিরতি পালন করছেন। মাত্র কয়েকজন কর্মী দিয়ে জরুরি সেবা সচল রাখা হয়েছে। এ অবস্থা চলতে থাকলে বিকেল নাগাদ জেলা জুড়ে বড় ধরনের বিদ্যুৎ বিপর্যয়ের শঙ্কা তৈরি হয়েছে। সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতির এজিএম সাধন কুমার দাস জানান, পল্লী বিদ্যুতায়ন বোর্ডের দুর্নীতি ও স্বেচ্ছাচারী আচরণে গেল 1 বছরে 48 জন কর্মী মৃত্যু হয়েছে। এছাড়াও পঙ্গু হয়েছেন অনেকে। এসব দাবি দাওয়া নিয়ে দীর্ঘদিন থেকে আন্দোলন করে আসলেও কোনো সুফল মেলেনি। এরই মধ্যে পাটকেল ঘাটার 4 কর্মকর্তাকে বরখাস্ত ও বদলির আদেশ দিলে ক্ষুব্ধ কর্মীরা গতকাল বিকেল থেকে অফিস ছাড়তে শুরু করেন। ময়মনসিংহে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের উপর হামলা ও বিভিন্ন সংকট নিরসনে শিক্ষার্থীদের সাথে আলোচনায় বসছেন শিক্ষক সহ বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ নিয়ে আরও জানাতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে যুক্ত হচ্ছেন ইমতিয়াজ আহমেদ। ইমতিয়াজ, আলোচনা কখন শুরু হয়েছে আর কি কি বিষয়ে আলোচনা করা হবে জানাবেন। সানি, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় মূলত 31 আগস্ট শিক্ষার্থীদের উপর হামলার ঘটনার পরপরই কিন্তু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জরুরি সিন্ডিকেট ডেকে অনির্দিষ্টকালের জন্য বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করেন এবং হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়। এরপর থেকেই কিন্তু আমরা দেখতে পেরেছি যে বিভিন্ন যে ছাত্রী হল, সেখান থেকে অনেক ছাত্রীরা কিন্তু হল ত্যাগ করেন এবং অধিকাংশ ছেলেদের যে হলগুলো সেখান থেকে কিন্তু শিক্ষার্থীরা কিন্তু হল ত্যাগ করেননি। এরপর থেকে আমরা বিভিন্ন আন্দোলন কর্মসূচি দেখেছি এবং সর্বশেষ গত মঙ্গলবার আমরা দেখতে পেরেছি যে কৃষি অনুষদের ডিন ভবনে এক সম্মেলন কক্ষে শিক্ষার্থীদের সঙ্গে বিশ্ববিদ্যালয় প্রশাসনের 5 ঘন্টা ব্যাপী একটি বৈঠক হয় এবং সেই বৈঠকে মোটা দাগে শিক্ষার্থীরা বেশ কয়েকটি দাবি জানান। বিশেষ করে হল ত্যাগের যে নির্দেশনা সেটি প্রত্যাহারের দাবি জানান। পাশাপাশি এই যে শিক্ষার্থীদের উপর হামলার ঘটনা ঘটেছে, এই হামলার ঘটনা যেন কোনোভাবে শিক্ষার্থীরা হয়রানিতে না পড়েন সেই বিষয়টি নিশ্চিত হতে চেয়েছেন। এবং একটু বলে রাখতে চাই, বিশ্ববিদ্যালয় প্রশাসন ইতিমধ্যেই এই ঘটনায় তদন্তে 6 সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে দিয়েছিলেন এবং
এই ঘটনা যেন কোনোভাবে শিক্ষার্থী হয়রানি না হয় সেই বিষয়টি নিশ্চিত হতে চেয়েছেন। পাশাপাশি 7 দিনের মধ্যে বিশ্ববিদ্যালয় খুলে দেওয়া, ক্লাস পরীক্ষাগুলো চালু রাখার কথা বলেছেন। পাশাপাশি শিক্ষার্থীদের যে কম্বাইন্ড পদ্ধতি সেটি নিয়ে আলোচনা চালিয়ে যাওয়ার কথা বলেন এবং সর্বশেষ বুধবারে এই সিন্ডিকেট মিটিংটিকে সেই আলোচনাটি নিষ্পত্তি করার কথা ছিল, কিন্তু দুপক্ষের টানাপোড়েনের কারণে কিন্তু বুধবারও সেই আলোচনাটি হয়নি। পরবর্তীতে বৃহস্পতিবার আলোচনার কথা ছিল, সেই আলোচনাটি হয়নি এবং বৃহস্পতিবার আমরা দেখতে পেরেছি শিক্ষার্থীরা মুখে কালো কাপড় এবং চোখে কালো কাপড় বেঁধে কিন্তু মৌন মিছিল করেছে, প্রতিবাদ কর্মসূচি করেছে এবং শুক্রবার জুমার পরেও কিন্তু একটি আলোচনা হওয়ার কথা ছিল। কিন্তু সর্বশেষ যেটা আমরা আজকে দেখতে পেলাম যে প্রক্টর কার্যালয়ে 11টা থেকে শিক্ষক, প্রশাসন এবং সহকারী প্রক্টর রয়েছেন, শিক্ষক উপদেষ্টা রয়েছেন, প্রফেসর ডক্টর মোহাম্মদ শহীদুল হক সহ শিক্ষক প্রতিনিধি রয়েছেন, শিক্ষার্থীদের প্রতিনিধি দল রয়েছেন, তারা কিন্তু আলোচনা করছেন এবং প্রায় আধা ঘন্টা ধরে কিন্তু তারা আলোচনা করছেন। এবং একটি বিষয় আমি জানিয়ে রাখতে চাই, এই ঘটনার পর থেকে প্রায় 6 দিন হতে চলল বিশ্ববিদ্যালয় কিন্তু একদম অচল অবস্থায় রয়েছে এবং কোনো ধরনের একাডেমিক কোনো কার্যক্রম কিন্তু চলছে না, তবে প্রশাসনিক কার্যক্রমগুলো চালু রয়েছে। একটি বিষয় জানাতে চাই, সেটি হলো যে এই বিশ্ববিদ্যালয় বন্ধের কারণে বিশ্ববিদ্যালয়ের আশেপাশে যে ব্যাংকিং খাতগুলো রয়েছে, অনলাইনে যে লেনদেন, সেটি কিন্তু অনেকটা স্থবিরের মতো বলা চলে। একটু বলে রাখা প্রয়োজন, ময়মনসিংহে কিন্তু 2টো বিনোদন কেন্দ্র রয়েছে, একটি হলো জয়নুল উদ্যান এবং অন্যটি হলো বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের বোটানিক্যাল গার্ডেন সহ বিভিন্ন, যেখানে কিন্তু পর্যটকরা বিভিন্ন সময় বেড়াতে আসেন, ঘুরতে আসেন। সুতরাং এই এলাকাতে অনেকেই হয়তো নিরাপদ মনে করছেন বা পর্যটন বা মানুষের আনাগোনা কমে যাওয়ায় কিন্তু এই এলাকার যে ক্ষুদ্র মাঝারি ব্যবসা, সেখানেও কিন্তু একটা বড় ধরনের প্রভাব পড়ছে। সুতরাং সাধারণ অভিভাবক থেকে শুরু করে শিক্ষার্থীরা যেটা বলছেন যে সকল সমস্যার সমাধান আসলে আলোচনার মাধ্যমে তারা আজকে করতে চান এবং আমরা কথা বলেছি প্রশাসনের সঙ্গে, প্রশাসন বলছেন যে আজকে একটি ফলপ্রসূ যদি আলোচনা হয় তাহলে হয়তো পরবর্তীতে তারা সিন্ডিকেট ডেকে এই বিষয়ে একটি নিষ্পত্তি করবেন এবং শিক্ষার্থীরা আকুল দাবি জানাচ্ছেন যে তারা আসলে ক্লাসে ফিরে যেতে চান, তারা আবার ক্লাসে বসতে চান, যেহেতু সামনে বিসিএস পরীক্ষা রয়েছে এবং ক্লাস পরীক্ষাগুলো রয়েছে এবং এই আলোচনার মধ্য দিয়ে একটা আশু সমাধানের মধ্য দিয়ে এই চলমান বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের যে সংকটটি চলছে, এই বন্ধ সেটি যেন অবিলম্বে আসলে চালু করা হয় এবং বিশ্ববিদ্যালয়ের যে হল ত্যাগের যে নির্দেশ সেটি যেন প্রত্যাহার করা সহ কম্বাইন্ড ডিগ্রি নিয়ে একটা বিস্তর আলোচনার মধ্য দিয়ে একটি সুষ্ঠু সমাধান কিন্তু শিক্ষার্থীরা দাবি করছেন। সব মিলে এখন পর্যন্ত আলোচনা চলছে। এই ছিল আমার কাছে এখন পর্যন্ত সবশেষ আপডেট বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন সংকট নিরসনে শিক্ষার্থী ও শিক্ষকদের মধ্যে বৈঠকের খবর জানাচ্ছিলেন সহকর্মী ইমতিয়াজ আহমেদ। প্রয়োজনের 1/3 চিকিৎসক নিয়ে চলছে হবিগঞ্জ 250 শয্যা জেলা সদর হাসপাতাল। গাইনি সহ 12টি বিভাগে নেই কোনো বিশেষজ্ঞ চিকিৎসক, অথচ প্রতিদিন এই হাসপাতালে চিকিৎসা নিতে আসছেন হাজারো মানুষ। ফলে ভোগান্তির শেষ নেই রোগীদের। হবিগঞ্জ থেকে কাজল সরকারের প্রতিবেদন। হবিগঞ্জ 250 শয্যা জেলা সদর হাসপাতালের গাইনি বিভাগ, যেখানে অতিরিক্ত চাপে রোগীদের মেঝেতেও ঠাঁই হয়নি, অথচ এই বিভাগে নেই কোনো বিশেষজ্ঞ চিকিৎসক। গাইনি বিভাগে নিজেদের দায়িত্বের পাশাপাশি কাজ করছেন হাসপাতালের আবাসিক সার্জন ও আবাসিক মেডিকেল অফিসাররা। ফলে রোগীদের যথাযথ চিকিৎসার পাশাপাশি ব্যাহত হচ্ছে প্রশাসনিক কাজ। রোগীদের যে একদম খুবই কোয়ালিটিফুল একটা সার্ভিস পাবে, সেই সার্ভিসটা দিতে পারবে কেবল কনসালটেন্টরাই এবং এখানে অতি সত্বর কনসালটেন্ট নিয়োগ করা খুবই দরকার। হবিগঞ্জের 25 লাখ মানুষের স্বাস্থ্যসেবার ভরসাস্থল জেলা সদর হাসপাতাল, অথচ হাসপাতালে সেবা নিতে আসা রোগীদের অভিযোগ ভোগান্তির সাথে মিলছে না যথাযথ চিকিৎসা। নিয়মিত ডাক্তার পাওয়া যায় না, আর পাশাপাশি যে নার্সরা আছে ওনাদের কাছে গেলে অনেক সময় গেলে ওনারা সঠিকভাবে আমাদেরকে সেবা দেন। আমরা এমনি অসুস্থ মানুষ, এখানে আইয়া যে শান্তি আমরা না পাই, এটা আমরা এমনি মারা যাব। হাসপাতাল কর্তৃপক্ষের মতে প্রতিদিনই এখানে সেবা নিতে আসেন হাজারেরও বেশি রোগী, তবে 57 জন চিকিৎসকের বিপরীতে কর্মরত আছেন মাত্র 22 জন। তাই 1/3 চিকিৎসক দিয়ে চিকিৎসা দিতেই হিমশিম অবস্থা। ফলে রোগীর অবস্থা একটু জটিল হলেই পাঠাতে হচ্ছে ঢাকায় বা সিলেটে। 100 থেকে 150 রোগী আইডিয়ালি যদি আমাকে দেখতে হয়, সেক্ষেত্রে আমাদের মোটামুটি 8 থেকে 10 জন চিকিৎসকের প্রয়োজন। আমি যদি আইডিয়ালি সময় নিয়ে দেখতে চাই, কিন্তু এক্ষেত্রে যেহেতু আমাদের চিকিৎসক সংকট, সেহেতু আমাদের একজনকেই এখন দেখতে হচ্ছে। যেহেতু আমাদের কনসালটেন্ট একজন, অনেক ক্ষেত্রে আমাদের কিছু ক্রিটিক্যাল রোগী আসলে রেফারও করতে হয়, সেক্ষেত্রে আমরা সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল আমরা রেফার করি। হাসপাতালের
গুরুত্বপূর্ণ গাইনি বিভাগ সহ ইএনটি, কার্ডিওলজি, ইউরোলজি, নেফ্রোলজি, আর্থোসার্জারি, প্যাথোলজি ও গ্যাস্ট্রোলজি বিভাগের নেই কোনো চিকিৎসক। মেডিসিন, সার্জারি ও শিশু বিভাগে একজন করে চিকিৎসক আছেন। আর 22টি বিশেষজ্ঞ পদের বিপরীতে দায়িত্বে আছেন মাত্র 4 জন। এছাড়া মেডিকেল অফিসার সহ একাধিক পদ দীর্ঘদিন ধরে শূন্য থাকায় সংকট আরও প্রকট হয়ে উঠেছে। হাসপাতালের তত্ত্বাবধায়ক জানান, চিকিৎসক সংকটের বিষয়টি দফায় দফায় জানানো হয়েছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে, তবে পাওয়া যায়নি ফলপ্রসূ কোনো ফলাফল। সবগুলা ডিপার্টমেন্টেই আমাদের কনসালটেন্টের স্বল্পতা আছে। অনেক কষ্ট করে আমাদের ডাক্তাররা কোনো রকম আমরা চালিয়ে নিচ্ছি। আমাদের যদি আরও বেশি কনসালটেন্ট পেতাম, সবগুলো পদ যদি পূর্ণ থাকতো, আমরা আরও সুন্দর স্বাস্থ্যসেবা দিয়ে যেতে পারতাম, কোয়ালিটি স্বাস্থ্যসেবা দিতে পারতাম। তো আমরা এগুলো আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি এবং আমরা আশা করি যে ওনারা এটা বিবেচনায় নেবেন এবং আমাদের হাসপাতালে ডাক্তার পদায়ন করবেন। চিকিৎসক সংকটে ভোগান্তির শেষ নেই হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে। দ্রুত শূন্য পদ পূরণ করে চিকিৎসা সেবা নিশ্চিতের দাবি রোগী ও স্বজনদের। এখন হবিগঞ্জ। সিরাজগঞ্জের উল্লাপাড়ায় পরিকল্পিতভাবে পেঁপে চাষ করে সফলতা পেয়েছেন উদ্যোক্তা মতিন। মাত্র 70,000 টাকা খরচ করে 5 লাখ টাকা লাভের আশা করছেন তিনি। তার এই সাফল্য এলাকার অনেক কৃষকই আগ্রহী হয়েছেন পেঁপে চাষে। এদিকে পেঁপে চাষে স্থানীয় কৃষি বিভাগের পক্ষ থেকে দেয়া হচ্ছে নানা পরামর্শ। রিফাত রহমানের প্রতিবেদন, ছবি তুলেছেন ইমরান শেখ। সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার রশিদপুর গ্রামের যুবক আব্দুল মতিন গত বছর ফুলকপি চাষ করে লোকসানের মুখে পড়লেও এবছর 1.5 বিঘা জমি লিজ নিয়ে পরিকল্পিতভাবে ইন্ডিয়ান শাহী ও কাশ্মীরি জাতের পেঁপের আবাদ করে পেয়েছেন সফলতার দেখা। চারা রোপণের মাত্র 5 মাসেই গাছগুলো ভরে উঠেছে পেঁপেতে। এক একটি গাছে ফলন হয়েছে অন্তত 2 থেকে 3 মণ। 500 গাছ থেকে এই মৌসুমে অন্তত 5 লাখ টাকা লাভের আশা তার। ইন্ডিয়ান শাহী আর ইন্ডিয়ান কাশ্মীরি এই জাতটা আমি চাষ করেছি এবছরে 1.5 বিঘা জমিতে। তো এবছরে মার্শাল্লাহ ফলন অনেক ভালো হয়েছে। এক একটা পেঁপের ওজন 4 থেকে 5 কেজি। তো পরীক্ষামূলকভাবে আমি যেহেতু এবার করেছি 1.5 বিঘা, আগামী বছরে আমি 5 থেকে 7 বিঘা করার চিন্তা ভাবনা করেছি। বর্তমান বাজার আপনার 30 টাকা কেজি। তাতে এরকম বাজারই যদি আমি পাই তাহলে আমার এখান থেকে এই বাগান থেকে 5 থেকে 6 লক্ষ টাকা আমি লাভ করতে পারবো আশা করি। এদিকে লাভজনক হওয়ায় মতিনের দেখাদেখি আশেপাশের অনেক কৃষকই আগ্রহী হয়ে উঠেছেন পেঁপে চাষে। অন্যান্য ফসলের তুলনায় এই ফসলটা তো খরচা কম এবং অধিক লাভজনক, এবং যে পরিমাণ হিউজ পরিমাণ ফলন, বাম্পার ফলন হয়েছে, তাতে আশা করি শুধু মতিন সাহেব না, আগামীতে আমরাও মতিন সাহেবের সাথে এরকম পেঁপে চাষ করব। আব্দুল মতিন কাকা উদ্যোগ গ্রহণ করেছেন, পেঁপে চাষ করেছেন, ফলনও ভালো হয়েছে। বাজার যদি ঠিক থাকে আশা করি চূড়ান্ত মূল্য পাবে, এবং আমরাও ওনার কাছ থেকে উদ্বুদ্ধ হচ্ছি। আগামীতে আমরাও বড় পরিসরে পেঁপে চাষ করার পরিকল্পনা করছি। আর কৃষি কর্মকর্তা জানালেন, অন্যান্য ফসলের পাশাপাশি পেঁপে চাষে আগ্রহ বাড়াতে কৃষকদের দেওয়া হচ্ছে নানা পরামর্শ। 2-1 করে বড় উদ্যোক্তা কিন্তু পেঁপে চাষ করে স্বাবলম্বী হয়েছেন, এবং তাদের দেখা যাবে সামনের বছর হয়তো আমরা 22 হেক্টর থেকে বৃদ্ধি করে আরও বেশি এরিয়া বাড়াতে পারবো। আমাদের উপজেলা কৃষি অফিস থেকে মূলত কারিগরি পরামর্শটাই আমরা দিয়ে থাকি, রেগুলার তাদের যোগাযোগ রাখা এবং পরামর্শ দেওয়া। ফল বাগান রিলেটেড কোনো প্রকল্প কিংবা অন্য কোনো প্রদর্শনী থাকলে আমরা কৃষকদেরকে দিয়ে সহযোগিতা করবো ইনশাল্লাহ। চলতি বছর উল্লাপাড়া উপজেলায় 22 হেক্টর জমিতে পেঁপের আবাদ হয়েছে, যা গত বছরের চেয়ে 2 হেক্টর বেশি। রিফাত রহমান, এখন সিরাজগঞ্জ। সিরাজগঞ্জের পৌর পাইকারি আড়তে কমেছে সব ধরনের সবজি সরবরাহ, যে কারণে প্রায় সব সবজি চড়া দামে বিক্রি হচ্ছে। তবে সপ্তাহের ব্যবধানে কাঁচামরিচ ও পেঁয়াজের দাম কিছুটা কমেছে, বেড়েছে করল্লা ও বেগুনের দাম। গত এক সপ্তাহে যাবৎ কাঁচা মরিচের বাজার ঊর্ধ্বমুখী, তবে আজ সরবরাহ বেশি থাকায় কেজিতে 10 টাকা কমেছে কাঁচা মরিচের দাম, আর পেঁয়াজের দাম কেজিতে 5 টাকা কমে 65 থেকে 70 টাকা কেজি বিক্রি হচ্ছে। এদিকে সরবরাহ কম থাকায় করল্লা কেজিতে 10 টাকা বেড়ে 90 টাকায় বিক্রি হচ্ছে, আর বেগুন বিক্রি হচ্ছে 70 থেকে 80 টাকা কেজিতে। এছাড়া পটল 45 এবং 50 টাকা, মূলা, এছাড়া কচুরিমুখী 25 থেকে 30 টাকা, শসা 50, কাঁচা পেঁপে 15, লাউ 40 টাকা পিস বিক্রি হচ্ছে। তবে বাড়েনি আলুর দাম।
মৌলভীবাজারে বেড়েছে প্রায় সব ধরনের সবজি ও মাছ মাংসের দাম। বাজারে ঈদের আগাম জাতের সবজি আসলেও দাম চড়া। এ নিয়ে আরও জানাতে শহরের পশ্চিম বাজার থেকে যুক্ত হয়েছেন এম.এ. হামিদ। হামিদ, কোন সবজির দাম কেমন দেখছেন, দাম বাড়ার কারণ কি বলছেন ক্রেতা বিক্রেতারা? বিশেষ করে শীতের সবজি সিম এবং বরবটি আসলেও সিমের প্রতি কেজি গত সপ্তাহে যখন 130 থেকে 40 টাকা বিক্রি হয়েছিল, সিমের প্রতি কেজি গত সপ্তাহে যেখানে 130 থেকে 40 টাকা বিক্রি হয়েছিল, আজকে সেটা 180 বা 200 টাকা কেজিতে বিক্রি হচ্ছে এবং বরবটি বিক্রি হচ্ছে 90 থেকে 100 টাকা। এছাড়াও বেগুন বিক্রি হচ্ছে 60 থেকে 70 টাকা, করলা বিক্রি হচ্ছে 80 টাকা, অন্যান্য যে সবজিগুলো রয়েছে পেঁপে বিক্রি হচ্ছে 30 থেকে 40। এভাবে প্রতিটা সবজি বলা যায় যে প্রতি কেজিতে 20 থেকে 30 টাকা বেড়ে গিয়ে সেগুলো বিক্রি হচ্ছে। আমি এ বিষয়ে কথা বলেছিলাম পাইকারদের সাথে, তারা বলেছেন যে বাজারে সরবরাহ কম থাকার কারণে কিন্তু সবজির দাম বৃদ্ধি পেয়েছে। অপরদিকে মাছের কথা যদি বলি তাহলে চাষের মাছ সহ যে হাওর নদী নালার যে মাছগুলো রয়েছে সবগুলো মাছেরই দাম বৃদ্ধির দিকে। বিশেষ করে বাজারে চাষের মাছ যেগুলো রয়েছে প্রতি কেজিতে 40 থেকে 50 টাকা বৃদ্ধি পেয়েছে। এছাড়া যেগুলা হাওর বা নদী নালার মাছ রয়েছে সেগুলো প্রতিটা কেজিতে কিন্তু 150 থেকে 200 টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। এ বিষয়ে আমি কথা বলেছিলাম ব্যবসায়ীদের সাথে, তারা আমাকে জানিয়েছেন যে মাছের খাদ্যের দাম বেড়ে যাওয়ার কারণে চাষের মাছের দাম বৃদ্ধি পেয়েছে। অপরদিকে নদীতে বা হাওরে বেশি পানি নেওয়ার কারণে মাছ প্রচুর পরিমাণে পাওয়া যাচ্ছে না, এতে করে মাছের বাজার বৃদ্ধি পেয়েছে। এছাড়াও যদি অন্যান্য বাজারের কথা বলি, বিশেষ করে পেঁয়াজ যেখানে 40 থেকে 50 টাকা কেজিতে বিক্রি হতো এবং এখন সেটা বেড়ে গিয়ে 70, 80 বা 90 টাকায় বিক্রি হচ্ছে। এছাড়াও কিন্তু বেড়েছে আদা। পরিস্থিতির কথা বলি তাহলে বলা যায় যে নিত্য পণ্য থেকে শুরু করে মাছ সবজি যেগুলো আছে সেগুলো বাজারে বাড়তির দিকে, এবং সবজি 80 থেকে 100 টাকার নিচে কোনো সবজি পাওয়া যাচ্ছে না। মাছও 3 থেকে 350 বা 400 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। বিশেষ করে পাঙ্গাস মাছ 300 বা 400 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। বিশেষ করে পাঙ্গাস মাছ বিক্রি হচ্ছে 230 থেকে 240 টাকা, অর্থাৎ আগে যেখানে 150 থেকে 60 টাকা বিক্রি হতো। এছাড়াও অন্যান্য যে মাছগুলো রয়েছে সে মাছগুলোর দামও বাড়তির দিকে। আমি ক্রেতা সাধারণের সাথে কথা বলেছিলাম, তারা বলছেন যে বাজারে সরকারের নজরদারি না থাকার কারণে সেগুলা প্রচুর পরিমাণে বৃদ্ধি পাচ্ছে এবং বিশেষ করে পাইকারে বাজারে যেখানে দাম কম রয়েছে প্রতি কেজিতে 20 থেকে 30 টাকা, কিন্তু সেটা খুচরা বাজারে গিয়ে অধিক পরিমাণে বেড়ে যাচ্ছে। কোথাও কোথাও 40, 50 বা 60 টাকাও বেড়ে যাচ্ছে। এছাড়া অন্যান্য যে মাছগুলো রয়েছে মাছের কিন্তু খুচরা বাজারে গিয়ে কিছুটা বেড়ে যাচ্ছে এবং ক্রেতারা বলছেন যে এগুলো আসলে দাম ধরে রাখার জন্য যদি বাজার মনিটরিং থাকতো তাহলে সেটা হয়তো সাধারণ জনগণের ক্রয় ক্ষমতার মধ্যে থাকতো। আমি বিষয়ে কথা বলেছিলাম ভোক্তা অধিকারের আলামিনের সাথে, তিনি আমাকে জানিয়েছেন যে গত সপ্তাহে তারা একটা সভা করেছেন যেখানে ধরে দেওয়া হয়েছে যে মাংসে 750 টাকা করে কেজিতে বিক্রি হবে, যেটা হচ্ছে প্রতি কেজিতে 10 থেকে 15 টাকা বেড়ে গিয়েছে। অর্থাৎ 130 টাকা 25 টাকা যেখানে কেজিতে বিক্রি হচ্ছে এবং সেটা বেড়ে গিয়ে 155 থেকে 60 টাকা বিক্রি হচ্ছে। এছাড়াও লেয়ার মুরগির দামও 55 থেকে 60 টাকা বিক্রি হচ্ছে। এছাড়াও লেয়ার মুরগির দামও বেড়ে গিয়েছে 600 টাকা যেখানে বিক্রি হচ্ছে সেখানে 620 টাকা। মৌলভীবাজার থেকে নিত্যপণ্যের দাম জানাচ্ছিলেন সহকর্মী এম.এ. হামিদ। শেষ করছি এখন জনপদে, তবে তার আগে শিরোনামগুলো আরও একবার। সারা দেশে পবিত্র ঈদে মিলাদুন্নবী উদযাপন, বিভিন্ন সংগঠনের আয়োজনে বর্ণাঢ্য জশ্নে জুলুস। আজকের দিনের বার্তা হলো যে হুজুর পাক ইসলাম শান্তির বার্তা নিয়ে এই পৃথিবীতে শুভ অবলম্বন করেন। মুসলমানদের ঐক্যটা খুব জরুরি এই মুহূর্তে। আমরা মনে করছি সেই ঐক্যের বার্তা দিচ্ছে কিন্তু এই জশ্নের জুলুস। ময়মনসিংহে জালিয়াতি করে সরকারি স্কুলের জমি দখলের চেষ্টা, শিক্ষার্থী অভিভাবকদের উদ্বেগ, রিট দায়েরের আশ্বাস প্রশাসনের। লক্ষ্মীপুরে যাত্রীবাহী বাস খালে পড়ে নিহত 2, আহত বেশ কয়েকজন। উদ্ধার অভিযানে ঘটনাস্থলে যাচ্ছে ফায়ার সার্ভিস। মধুমতির ভাঙনের কবলে নড়াইলের বেশ কয়েকটি গ্রাম, 2 সপ্তাহে বিলীন শতাধিক বসত ভিটা। পটুয়াখালীতে কদর বেড়েছে ডিঙি নৌকার।
এবং রাজবাড়ীতে নুরাল পাগলার মাজারে সংঘর্ষে পুলিশ ও গাড়ির ভাঙচুরের ঘটনায় মামলা, অজ্ঞাত আসামি করে ৩,০০০, এলাকায় থমথমে অবস্থা। এই ছিল এখন জনপদে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।